আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রিভিউ নিয়ে। তবে আজকে আমি বইয়ের লেখক সম্পর্কে বেশি কথা বলবো। কেন আমি লেখক সম্পর্কে বেশি কথা বলবো, এটি যদি আপনারা আমার পুরো ভিডিওটি শোনেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং এটুকু বলতে পারি যে নিরাশ হবেন না। একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আপনারা অনেকেই হয়তো সৃজনশীল মেধা অন্বেষণের নাম শুনেছেন। আর সবার মতো আমারও অনেক ইচ্ছা যে যদি কোনোভাবে এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হতে পারতাম। এরপর আমি ভাষা ও সাহিত্যে অংশগ্রহণ করি এবং জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমরা মোট 12 জন বিজয়ী ছিলাম। সবার সাথে পরিচিত হই রেজাল্ট ঘোষণার পরে যে আমরা 12 জন। এরপরে সবার সাথে টুকটাক কথা হয়, আমাদের পুরস্কার বিতরণী হয়। তার মধ্যে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, কে কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে বা কোন কলেজে পড়ছে, এরকম টুকটাক কথাবার্তা হয়। আমাদের 12 জনের মধ্যে একজন ছিলেন শাকিল রেজা ইফতি ভাইয়া। ইফতি ভাইয়া একমাত্র ছিলেন আমাদের 12 জনের মধ্যে যে দ্বিতীয়বারের মতো সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে বিজয়ী হয়। ইফতি ভাইয়া এর আগেরবার বিজয়ী হয়ে থাইল্যান্ড গিয়েছিল, আর আমাদের সময় আমরা একসাথে মালয়েশিয়া যাই। ইফতি ভাইয়ের কথা আমি কেন বলছি, আমাদের কিছু মানুষ থাকে না, যারা ধরেন যে 100 জন মানুষের মধ্যে থাকলেও যাদেরকে আপনি আলাদা করতে পারবেন। দেখা যাচ্ছে যে সবাই টুকটাক কথাবার্তা বলছে, একজন হঠাৎ করে কথা বলা শুরু করলো, সবাই দেখা যায় যে কথা থামিয়ে তার দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে তার কথা শুনছে। ইফতি ভাইয়া আসলে এরকম একজন মানুষ। ইফতি ভাইয়ের কথা যখন আমি শুনি, আমি তো কম্পিটিশনের দিনেই শুনেছিলাম, শোনার পরে আমি মুগ্ধ হয়ে গেলাম যে একজন মানুষের কথা এত সুন্দর কিভাবে হতে পারে। এরপরে তো জানলাম যে ইফতি ভাই দ্বিতীয়বারের মতো বিজয়ী। তখন আমার মনে হলো যে আসলে এই মানুষটা দ্বিতীয়বারের মতো বিজয়ী না হলে আর কে হবে। যাই হোক, সবার সাথে ভালো সম্পর্ক হলো, ইফতি ভাইয়ার সাথেও ভালো সম্পর্ক হলো। এরপরে আমরা গেলাম মালয়েশিয়ায় গিয়ে আমাদের মোটামুটি সবার সাথে ভালো বন্ডিং, সবার সম্পর্কে টুকটাক জানি। তখনও পর্যন্ত জানাটা সীমাবদ্ধ ছিল কীরকম, কার অ্যাচিভমেন্ট কী, কে কোন কোন কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। দেখা যাচ্ছে যে কেউ ম্যাথ পছন্দ করছে, কেউ ভাষা সাহিত্য, এরকম টুকটাক কথাবার্তা, কিন্তু কারো বিষয়ে আসলে খুব ডিটেলস কিছু তখনও জানি না। মালয়েশিয়া যাওয়ার দিনে কি হয়, সবার বাবা মা তাদেরকে এয়ারপোর্টে রাখতে আসে, যেহেতু 7 দিনের জন্য আমরা যাচ্ছি প্রথমবারের মতো। তো সবার বাবা মা যখন রাখতে আসে, বিদায় দিচ্ছিল, তখন আমার আসলে থাকে না কিছু পরিস্থিতি যে হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। আর কিছুটা ওরকম কেন হলো, কারণ আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন আমার বিষয়ে যে আমি যখন অনেক ছোট তখন আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে পুরোটা সময় আসলে আম্মু আমাদের 2 বোনকে বলতে গেলে একাই মানুষ করেছেন। বাবার দায়িত্ব, মার দায়িত্ব, সব কিছু করতে গিয়ে দেখা যায় অনেক কিছু মিস হয়ে যেত মানে কি, আম্মুর ব্যস্ততার কারণে হয়তো অনেক কিছু অ্যাটেন্ড করতে পারতেন না। তো ওই দিন ছিল এরকম একটি দিন যে সবার মা বাবা সবাইকে বিদায় জানাতে গিয়েছে এয়ারপোর্টে, শুধু আমার সাথে কেউ যায়নি, আমার আম্মু আব্বু কেউ যায়নি। তো স্বাভাবিকভাবেই হয় না যে দেখা যাচ্ছে অন্য সময় হয়তো বুঝতে পারছি আচ্ছা এটা কোনো ব্যাপার না, বাট কিছু সিচুয়েশনে অনেক মনটা খারাপ হয়ে যায় যে আমারও তো এরকম হতে পারতো, আমাকেও তো বিদায় জানাতে আসতে পারতো। তো ওই দিন ছিল ওরকম একটা দিন যে আমার ভালো রকমের মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপার না, গেলাম, মালয়েশিয়া যাচ্ছি এই এক্সাইটমেন্টটাই বড় সবাই মিলে। এরপরে মালয়েশিয়া গেলাম, প্রথম 1-2 দিন আমরা খুব ঘুরলাম। আমরা কি করতাম, সকালবেলা বের হয়ে যেতাম, সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা ফেরত আসতাম। তো সারাদিন ঘোরার পরে যেটা হতো, আমরা অনেক টায়ার্ড হয়ে থাকতাম, তারপরেও দেখা যায় যে সবাই মিলে অনেক গল্প আড্ডা এগুলো অনেক হতো। একদিন কি জানি কথা প্রসঙ্গে যখন কথা বলছিলাম সবার সাথে, কথা প্রসঙ্গে ফ্যামিলি নিয়ে বা প্যারেন্টস নিয়ে কোনো একটা কথাই আমি বলি যে আমার তো এরকম আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে, আমি অনেক ছোট থাকতে আমি তো আমার মার কাছেই মানুষ, আমার মাই আমাদের সব সব দায় দায়িত্ব খুবই পারফেক্টলি পালন করেছে। তো মাঝে মধ্যে হতো কি, এই জিনিসটা নিয়ে দেখা যায় যে খারাপ লাগাতে না চাইলেও হঠাৎ হঠাৎ হয় না, কিছু সিচুয়েশনে মন খারাপ হয়ে যায়, এরকম হতো। এটা হওয়া আসলে খুব স্বাভাবিক, হতেই পারে। তো ওই দিনের কথা ওখানেই শেষ হয়ে গেল, সবার কথা বলছিল। পরের দিন আমাদের সকালবেলা ঘুরতে বের হওয়ার কথা।
আমি আবার করতাম কি, দেখা যায় যে সবার মধ্যে আমি সবার আগে রেডি হয়ে নিচে বসে থাকতাম হোটেলে। আমি রেডি হয়ে নিচে বসে আছি, ওই দিন দেখি ইফতি ভাইয়া নিচে আসছে। তো ইফতি ভাইয়া যখন আসলো, বাকিরা কেউ রেডি হয়নি তখনও। তো আমি আর ইফতি ভাইয়া বসে বসে গল্প করছিলাম। ইফতি ভাইয়ের সাথে যখন আমি গল্প করলাম, ইফতি ভাইয়া আমাকে বলল, জানিস আইনান, তুই কালকে বললি না এই কথাটা, যে তোর আব্বু আম্মুর ডিভোর্সের কথাটা, জানিস আমারও না তোর মতোই কিছুটা। আমি তো আকাশ থেকে বললাম যে কি ব্যাপার, এত হাসি খুশি একটা মানুষ, তার লাইফেও এরকম কাহিনী। তখনও পর্যন্ত আসল ঘটনা শোনার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। ইফতি ভাইয়ার আর একটা ছোট ভাই আছে, ইষ্টি। ইফতি ভাইয়া এবং ইষ্টি দুজনই যখন মোটামুটি ছোট, বেশ আগে আন্টি একদিন আত্মহত্যা করেন। এরপর থেকে ইফতি ভাইয়েরা তাদের নানা নানুর কাছে থেকেছে। ইফতি ভাইয়ার ছোট ভাইটা এখনও নানা নানুর কাছে, আর ইফতি ভাইয়া ঢাকায় পড়াশোনা করছিল। আমি যখন ওই জিনিসটা আর কি শুনলাম, আমার মনে হলো যে আমি আকাশ থেকে পড়লাম। আমার তখন এত খারাপ লাগলো। খারাপ লাগার চেয়েও বড় কথা কি, আমার ভিতরে যে খারাপ লাগা ছিল নিজের ফ্যামিলি নিয়ে, জিনিসটা না মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। নাই হয়ে গেল কেন, তখন মনে হলো যে আচ্ছা, আমার তো মা আছে, যাকে আমি সব সিচুয়েশনে নিজের পাশে পাই, যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি। অথচ ইফতি ভাইয়া এবং ইষ্টির কথা যদি চিন্তা করি, তাদের তো আসলে সবচেয়ে কাছের মানুষটাই নাই। আর এই জিনিসটা আসলে কতটা প্যাথেটিক, মানে আমি আসলে ঠিক বুঝাতে পারছি না জিনিসটা, যে এই কষ্টটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় কি না আমার জানা নেই। এরপরে ইফতি ভাইয়ের প্রতি আমার আগে থেকেই অনেক শ্রদ্ধা ছিল। ওই দিনের ঘটনা শোনার পর থেকে আমার শ্রদ্ধাবোধ আরও বেড়ে গেল। মনে প্রাণে চাই ইফতি ভাইয়ার জীবনে অনেক অনেক ভালো কিছু করুক, আমি যেন মানুষকে বলতে পারি যে হ্যাঁ, আমি এই ভাইয়াটাকে চিনি। যাই হোক, আমরা মালয়েশিয়া ঘুরলাম 7 দিন। ঘোরার পরে আমরা বাংলাদেশে আসলাম। এরপরেও টুকটাক সবার সাথে যোগাযোগ তো থাকেই। এরপর ইফতি ভাইয়া পড়াশোনার জন্য ইস্তাম্বুল চলে গেল। ইস্তাম্বুল যখন চলে গেল, তখন আমি একদিন মাকে বলছিলাম, মা দেখো ইফতি ভাইয়া বাইরে চলে গিয়েছে, এখন আস্তে আস্তে সেটেল হয়ে যাবে, লাইফে অনেক অনেক বড় কিছু অ্যাচিভ করবে। একদিন আমি আর আমার আম্মু বসে বসে গল্প করছিলাম ইফতি ভাইয়ের কথা। এই কথা বলার কিছুদিন পরেই ফেসবুকে দেখি যে ইফতি ভাইয়ার হঠাৎ করে ক্যান্সার ধরা পড়েছে। মানে তখন আমার মনে হলো যে আল্লাহ আসলে একজন মানুষকে ঠিক কতভাবে পরীক্ষা নিতে পারে। ইফতি ভাইয়ের ক্যান্সারের খবর শোনার পর থেকে তো খুবই মনটা খারাপ হয়ে গেল। আম্মু দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি খোঁজ নিত যে কি খবর। এরপরে ইফতি ভাইয়ের ছবি দেখতাম মাঝে মধ্যে হসপিটালের বেডে, খুব খারাপ অবস্থা। তখন মনে হতো যে এত মনোবল সম্পন্ন একজন মানুষের আজকে এই অবস্থায়, এইভাবে অসুস্থ, এইভাবে হেরে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইফতি ভাইয়া এর মধ্যে এই অবস্থায় একটা বই লেখা শুরু করে, এবং এখনও ইফতি ভাইয়া আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ বলা যায় না। ইফতি ভাইয়া বই লেখে, ইফতি ভাইয়া এই অবস্থায় তার সব কাজ চালিয়ে যায়। ইফতি ভাইয়ার প্রথম একটা বই প্রকাশিত হয়েছিল অশ্রুত 21 নামে, এবং আই ওয়াজ লাকি এনাফ যে আমি বইটার খুবই খুবই সামান্য একটা অংশের প্রুফ রিডিং করার সুযোগ পাই। আমি বইটা পড়েছিলাম। বইটাতে যদি বইটা আপনারা পড়েন, আমি তো খুব সামান্য কিছু কথা বললাম ভাইয়ার লাইফের পরীক্ষাগুলোর, অগ্নি পরীক্ষাগুলো নিয়ে খুব সামান্য কিছু কথা বললাম। আপনারা যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে একজন মানুষের লাইফে কত রকমের স্ট্রাগল থাকতে পারে, এবং একজন মানুষের মনোবল তাকে ঠিক কোন জায়গাটাতে নিয়ে যেতে পারে, এই মানুষ ঠিক কতটা স্ট্রাগল করতে পারে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের যেটা হয় যে একটু কিছু না হতে আমরা অনেক ডিপ্রেসড, অনেক ফ্রাস্ট্রেশনে থাকি, কিন্তু ইফতি ভাইয়ার কাহিনী যদি পড়েন আপনারা, অশ্রুত 21 যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে মনোবল বলতে আসলে কি বোঝায়। এরপর ইফতি ভাইয়া আস্তে আস্তে রিকভার করে এবং এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। ইফতি ভাইয়ার এবছর আরও একটি বই বেরিয়েছে, বইটার নাম হলো আমার ইস্তাম্বুল, এবং এই বইটা হচ্ছে একটা
অচেনা অজানা দেশে গিয়ে নিজের থিতু হওয়ার কাহিনী। একটি অজানা দেশ, অচেনা মানুষজন কিভাবে নিজের কাছে অনেক বেশি আপন হয়ে যায়, কিভাবে ওই দেশটার সাথে খাপ খাওয়ানো যায়, এই সব কিছু নিয়েই বই সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না, শুধু এটুকু বলতে পারি যে ইফতি ভাইয়ার তো কথার আমি আগে থেকেই বিশাল ভক্ত। আপনারা যদি তার শব্দচয়ন, তার লেখা যদি পড়েন, এটুকু বলতে পারি যে আপনারা মুগ্ধ হবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ইফতি ভাইয়ার বই দুটো অবশ্যই পড়বেন, পড়ে রিভিউ দিতে ভুলবেন না, এবং ইফতি ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভাইয়ার জীবনে অনেক বড় কিছু করতে পারে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও এই পরিমাণ মনোবল দেয় জীবনে। ধন্যবাদ।